ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আরেকটা আপডেটের ভিডিও নিয়ে। তো খুব বেশি কিছু আপডেট নেই, যেটুকুনি আপডেট আছে সেইটুকুনি বলে দেবো জিস্টের মধ্যে। কিন্তু তার আগে যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা আমাদের এখন অব্দি ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করনি অবশ্যই কিন্তু ফলো করো। তো প্রথমেই বলি কলকাতা ফুটবল লিগের কথা। তো কলকাতা ফুটবল লিগ কিন্তু 25 তারিখ থেকে শুরু হচ্ছে নৈহাটি স্টেডিয়ামে সন্ধ্যে 7:15 থেকে কিন্তু ফার্স্ট ম্যাচ। আর ফিক্সচার কিন্তু আউট হয়ে গেছে, আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে কিন্তু ফিক্সচার পোস্ট করা হয়েছে। তাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। প্রথম কিছু ম্যাচের খুব সম্ভবত জুলাইয়ের 2 তারিখ অবধি ফিক্সচারটা মানে পুরোপুরি ফিক্সচারটা দিয়েছে, তো সেইটুকুনি আমি পোস্ট করে দিচ্ছি স্ক্রিনে, তোমরা পরপর দেখে নাও। আর যারা যারা যেতে চাও তো অবশ্যই খেলা দেখতে যেতে পারো। আর খেলাগুলো কিন্তু দেখাবে SSEN বলে যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপে। তো সেটার কিন্তু সিজন পাসও নিতে পারো বা পার ম্যাচ হিসাবেও কিন্তু তোমাদেরকে সাবস্ক্রিপশান নিয়ে দেখতে হবে। তো পার ম্যাচ সাবস্ক্রিপশান কত সেটা কিন্তু এখনও অবধি জানা নেই আমার। তো SSEN অ্যাপ কিন্তু সবাইকে ডাউনলোড করতে হবে যারা কলকাতা ফুটবল লিগের ম্যাচ দেখতে চাও। তো এবার চলে আসি আপডেটগুলোতে। তো প্রথমেই বলি জয় গুপ্তার কথা। তো জয় গুপ্তাকে নিয়ে বেশ কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছে, তারপর রিসেন্টলিও বানিয়েছি। তো সেই জয় গুপ্তার সাথে যতদূর জানা যাচ্ছে ইস্টবেঙ্গলের কিন্তু অফিসিয়ালি ডিল হয়ে গেছে এবং সেটা কিন্তু 3 বছরের কন্ট্রাক্ট হয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু এটা একটা যথেষ্ট ভালো সাইনিং, কারণ জয় গুপ্তার ওপর কিন্তু গত বছর থেকেই নজর ছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। আর অস্কার ব্রুনোজও কিন্তু চেয়েছে নিশ্চয়ই ওকে। তো সেই জন্য কিন্তু জয় গুপ্তার সাথে কথাবার্তা আলোচনা করে কিন্তু জয় গুপ্তাকে সাইনিং করানো হয়েছে 3 বছরের জন্য, এরকমই কিন্তু খবর রয়েছে। তো সেই জায়গা থেকে যদি জয় গুপ্তাকে নেওয়া হয়, কারণ জয় গুপ্তাকে নেওয়া হয়েছে কিন্তু ট্রান্সফার ফিস দিয়ে, তো সেটা কত সেটা কিন্তু এখনও ডিসক্লোজ করেনি বা জানাও যায়নি। তো সেই জায়গা থেকে অভিষেক সিংকে কিন্তু আবার ট্রান্সফার ফিস দিয়ে নেয় কিনা সেটাই হচ্ছে দেখার, কারণ অভিষেক সিংয়ের ট্রান্সফার ফি কিন্তু 2 কোটি টাকার বেশি এবং সেখানেই কিন্তু পাঞ্জাব এফসি এখনও অবধি স্টিক করে রয়েছে। সেই জন্য কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু কিছুটা হলেও ধীরে চলো নীতি নিচ্ছে। এবং যেহেতু জয় গুপ্তা বেরিয়ে যাচ্ছে তো সেই জায়গায় কিন্তু এফসি গোয়াও কিন্তু মানে তাদের মানে অভিষেক সিংকে নেওয়ার জন্য কিন্তু চেষ্টা করবে, এরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে বা খবরও কিন্তু রয়েছে। তো দেখা যাক আলটিমেট অভিষেক সিংকে পাঞ্জাব ছাড়ে কিনা বা মোহনবাগান বা গোয়া বা ইস্টবেঙ্গল কোনো টিমেও যায় কিনা, তো সেটা কিন্তু আরও কিছুদিন সময় লাগবে। এরপরে আসি মোহনবাগানেও একটা সাইনিং হতে চলেছে। তো সেটা হচ্ছে হোমকামিং অবশ্যই কিয়ান নাসরি। অনেক দিন ধরে কিন্তু মোহনবাগানে ছিল, মোহনবাগানের ওই ডার্বিতে কিন্তু হ্যাটট্রিকও করেছে, তারপর কিন্তু সেরকমভাবে সুযোগ না পাওয়ার জন্য চেন্নাইনে চলে যায়। তো চেন্নাইনে গিয়েও কিন্তু একদমই সুযোগ পায়নি, হয়তো একটা না দুটো ম্যাচ খেলেছিল, তাও একদম সাবস্টিটিউশন অ্যাপিয়ারেন্স। তো সেই জায়গা থেকে কিন্তু কিয়ান নাসরিকে আবার নিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং মোটামুটি সব কিছু ফাইনালাইজডও হয়ে গেছে। তো আগামী মানে সোমবার বা মঙ্গলবারের মধ্যে এটাও কিন্তু অফিসিয়ালি ডান হয়ে যাবে, মানে অফিসিয়ালি সব সাইনিং হয়ে অ্যানাউন্সমেন্টও হয়তো হয়ে যেতে পারে যে কিয়ান নাসরি কিন্তু আবার ব্যাক করছে মোহনবাগানে। তো ইস্টবেঙ্গলেও একটা সাইনিং কমপ্লিট, মোহনবাগানেরও কিন্তু একটা সাইনিং কমপ্লিট, এরকমই মানে মোটামুটি ডান। এবার ব্যাপার হচ্ছে বাকি আর কীরকম সাইনিং করে, কারণ বিদেশিদের নিয়ে কিন্তু এখনও দুই দলই ধীরে চলো নীতি নিচ্ছে। তো তার মধ্যে আরেকটা খবর যেটা হচ্ছে ইস্টবেঙ্গলের বিদেশি নিয়ে, সেটা যতদূর জানা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু একজন স্প্যানিশ ডিফেন্ডারের সাথে কথাবার্তা বলেছে এবং তার সাথে কথাবার্তা কিন্তু অনেক দূরও এগিয়ে গেছে, মোটামুটি অলমোস্ট হয়তো ডিলটা ফাইনালাইজডও হয়ে যেতে পারে। কিন্তু সেটা কিন্তু এখনও অবধি নাম ডিসক্লোজ করেনি, তবে যতদূর জানতে পেরেছি সে কিন্তু সেগুন্ডা ডিভিশনে খেলে, মানে স্প্যানিশ সেকেন্ড ডিভিশনে কিন্তু খেলে। তো এরকম একজন ডিফেন্ডারকে কিন্তু নিতে চলেছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেই ডিলটাও হয়তো কয়েকদিনের মধ্যেই ক্লোজড হয়ে যাবে। তো সেখান থেকে কিন্তু একজন বিদেশি ডিফেন্ডার আসা তো অবশ্যই একটা পজিটিভ। আর নিশ্চয়ই এটাও আশা করা যায় যে কোচ অস্কার ব্রুনোজেরই পছন্দ মতো কাউকে নেওয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে দেখা যাক যে কবে কী হয় বা কীরকম বিদেশি হয় সেটাই কিন্তু দেখার। এবং একদম শেষে যেটা আপডেট, যেটা আগের দিন আমি বলেছিলাম ইন্ডিয়ান ফুটবল নিয়ে, তো তার আগে বলে দিই যে কালকে কিন্তু ইন্ডিয়ার সাথে তাজিকিস্তানের সেকেন্ড প্র্যাকটিস ম্যাচটা ছিল এবং সেটা কিন্তু 0-0 ড্র হয়েছে। আর একদম শেষে বলি FSDL AIFF এর যেই দোলাচল চলছে সেইটাতে, তো রিসেন্টলি কিন্তু সব জায়গাতেই নিউজ হয়েছে, যেন মার্কাসও কিন্তু নিউজটা করেছে। সেটা হচ্ছে FSDL এর তরফ থেকে যেটা জানানো হয়েছে যে আগামী 10 বছর তারা এই লিগটাকে আরও কন্টিনিউ করতে চায় এবং আগামী 10 বছর কোনো রেলিগেশন কিন্তু তারা রাখবে না, এরকমই কিন্তু বলা হয়েছে তাদের তারা যেই খসড়া রোডম্যাপটা দিয়েছে
তাতে, এবং সেই সমস্ত টিমকেই তারা আই লিগ থেকে প্রমোশন করাবে যারা কিন্তু ফিনান্সিয়ালি স্টেবল এবং যে কোনো একজন ওনারশিপে মিনিমাম 5 বছর রান করবে, এরকমই কিন্তু তারা ক্রাইটেরিয়াগুলো রেখেছে। এবং যদি সেই জায়গা থেকে হয় তাহলে কিন্তু আই লিগের যেই সমস্ত টিম চ্যাম্পিয়ন হবে তাদের পক্ষে আইএসএল এ এন্ট্রি নেওয়াটা একটুখানি কিন্তু ডিফিকাল্ট, কারণ ফিনান্সিয়াল স্টেবিলিটি সবাই কিন্তু সেইভাবে দেখাতে নাও পারে, কারণ আই লিগের টিমরা কিন্তু সেরকম ফ্র্যাঞ্চাইজি বেসড নয়, বা একটা ওনারশিপে হয়তো সব কটা ক্লাবই বহু বছর ধরে রয়েছে। তো সেইখান থেকে কিন্তু ওই সমস্যাটা মিটলেও যে ফিনান্সিয়াল স্টেবিলিটি এটা একটা বড় ব্যাপার। আর একটা যেটা হচ্ছে আরও 10 বছর নাকি কোনো রকম রেলিগেশন রাখা যাবে না। তো এটা কিন্তু খুবই মানে কন্ট্রোভার্সিয়াল, কারণ কি লাস্ট যেটা হয়েছিল এআইএফএফ কিন্তু এএফসিতে গিয়ে কিন্তু এএফসি থেকে পারমিশন এসেছিল যে 2025 অবধি রেলিগেশন প্রমোশন রাখবে না, বাট 25-এর পর থেকে কিন্তু রেলিগেশন স্টার্ট করতে হবে। তো এখন যদি এফএসডিএল এর এই ফরম্যাট অনুযায়ী লিগ চালাতে হয় তাহলে কিন্তু আবার এএফসির কাছে যেতে হবে, সেখানে গিয়ে কিন্তু এএফসি এবং ফিফা দুই তরফের থেকেই কিন্তু পারমিশন নিতে হবে যে আরও 10 বছর তারা রেলিগেশন রাখবে না। তো সেইখান থেকে যদি দেখা যায় এটা এএফসি পারমিশন দেবে কিনা সেটাও একটা বড় ব্যাপার, বা এটার জন্য কতটা কাঠখড় পোড়াতে হবে সেটাও। তো সেইগুলো কিন্তু একটা ভাবনা চিন্তার বিষয়, কিন্তু যতক্ষণ না কোর্ট থেকে ফাইনাল ভার্ডিক্ট দিচ্ছে ততক্ষণ কিন্তু এই চুক্তি বা কোনো কিছুই হবে না, কারণ তারপরেই সিদ্ধান্ত হবে কোর্টের অর্ডারের পরে যে নতুন কোনো কনস্টিটিউশন তৈরি হবে কিনা, বা নতুন করে আবার ইলেকশন হবে কিনা এআইএফএফ এর। তো সেই জায়গা থেকে তো সেগুলোর ওপরেই কিন্তু পুরোটা ডিপেন্ড করছে। তো দেখা যাক যে আলটিমেট কি হয়, যতক্ষণ না কোর্টের অর্ডার আসে ততক্ষণ কিন্তু কিচ্ছু বলা যাচ্ছে না। তো এগুলোই মোটামুটি আপডেট আমার কাছে ছিল, যা যা আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমাদের যা বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করো, যারা এখনো সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম পেজটা ফলো করো। তো চলো আজকের মতো টাটা।